কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ড্রাগন গ্রীষ্ম ও গ্রীষ্মমণ্ডলীয় মরু অঞ্চলের ফল। এই ফলের উৎপত্তি মেক্সিকো হলেও বর্তমানে বাংলাদেশ, আমেরিকা, তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় চাষ হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে এবং দেশের অন্যান্য এলাকাতেও এর চাষ সম্প্রসারিত হচ্ছে। যেখানে শুষ্ক গ্রীষ্মকালীন জলবায়ু এবং অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, সেখানে ড্রাগন ফল চাষ করা যায়। হালকা গঠনের দোআঁশ মাটি থেকে শুরু করে অম্ল প্রাকৃতিক মাটিতেও এই ফল চাষ করা যায়। এটি লবণ ও খরা সহিষ্ণু। ফলগুলো গোলাকার থেকে ডিম্বাকার, যার ওজন 200 থেকে 700 গ্রাম। ফলের আকার ড্রাগনের চোখের মতো। ফলের পাল্প সাদা, লাল, হলুদ এবং কালো। পাল্পের মধ্যে কালো কালো ছোট ছোট নরম বীজ থাকে। ফলটি হালকা মিষ্টি মিষ্টি। ফলের সামনের শেষের দিকে হালকা গর্তের মতো থাকে। চামড়ার উপর আনারসের মতো স্কেল থাকে। কম বয়সী গাছে 5 থেকে 20টি ফল পাওয়া যায়। পূর্ণবয়স্ক গাছে পাওয়া যায় 50 থেকে 100টি ফল। হেক্টর প্রতি ফলন 20 থেকে 25 টন। ফল লালচে বর্ণ ধারণ করার 5-7 দিনের মধ্যে পরিপক্ক অবস্থায় সংগ্রহ করতে হয়। ফলের রং লালচে বর্ণ ধারণ করার পর আর অপেক্ষা করা ঠিক নয়। অধিক পরিপক্ক ফল খুব দ্রুত আর্দ্রতা হারায় এবং নষ্ট হতে থাকে। ড্রাগন ফলের সাথে আগে এই দেশের কৃষকদের পরিচয় ছিল না। এখন দেশের অনেক জায়গায় এর চাষ শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, শীঘ্রই এই ফল চাষ করে কৃষক খুব লাভবান হবেন। এবছর বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চল সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হওয়ায় আমাদের কয়েকটি প্রধান প্রধান নদীর অববাহিকায় বন্যার উপদ্রব শুরু হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, বাঙালি, এমনকি পদ্মার অববাহিকায়ও আমরা বিভিন্ন জেলায় বন্যা হতে দেখছি। ইতোমধ্যেই 22টি জেলার প্রায় 82টি উপজেলা কোনো না কোনোভাবে বন্যায় আক্রান্ত হয়েছে। যেহেতু এই বন্যা স্বাভাবিক সময়ে বা আগাম হয়েছে, এই বন্যা আমাদের জন্য খুব বড় ধরনের কোনো ক্ষতিকারক কিছু বলে আমরা মনে করি না। এই বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার আমাদের অনেক উপায় রয়েছে। যে আমাদের বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ নাবি জাতের উচ্চ ফলনশীল ধান রয়েছে, যেমন বিআর 22, 23, বৃধান 46, লতিশাল, নাইজার শাল। এইসব জাতের ধানের বীজ আমাদের এখনই সংগ্রহ করতে হবে এবং তার জন্যে 2 ধাপে বীজতলা তৈরি করতে হবে। প্রথম ধাপে
আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। 2 ধাপে বীজতলা করার প্রয়োজনীয়তা হলো যে যদি আবার আমাদের আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বরের দিকে প্রথম দিকে বন্যা আসে, তাহলে সেই পরিস্থিতিতেও আমরা যেন আমাদের যে ধানের যে আবাদ সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আমাদের এইসব ধানের জাতগুলো অত্যন্ত সহিষ্ণু জাত। এই জাতগুলো দেরিতেও লাগানো যায়, এমনকি 50 দিন বয়সে লাগানোর পরেও ভালো ফলন পাওয়া যায়। এই বিষয়টি মাথায় রেখে আমাদের নাবি জাতের আমন ধানের বীজতলা তৈরি করার এখনই সময়। উঁচু জায়গায় আমরা এই বীজতলা তৈরি করতে পারি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে এই বীজতলা তৈরি করতে পারি। সেই সাথে আমরা কোথাও কোনো উঁচু জায়গা না পেলে ভাসমান পদ্ধতিতে আমরা এই বীজতলা তৈরি করতে পারি, কলার ভেলা তৈরি করে। এমনকি আমাদের যে জলজ যেসব উদ্ভিদ আছে কচুরিপানা সহ, সেগুলো জড়ো করে সেগুলো লেবেল করে তার উপরেও কিন্তু আমরা বীজতলা তৈরি করতে পারি। এইসব বীজতলা থেকে আমরা 25 থেকে 50 দিন বয়সের পর্যন্ত চারা সংগ্রহ করে সময় মতো আমরা লাগাতে পারবো। সেই সাথে আমাদের এখনই যেটা করণীয় তা হলো এই সময়ে যেসব জমি আমাদের কম আক্রান্ত হয়েছিল সেখানে দেখা যাবে যে ধানের পাতাগুলো কাদা পানি মিশে আছে, পরিষ্কার পানি দিয়ে সেই কাদাগুলো ধুয়ে দেয়া এবং সেখানে সার উপরি প্রয়োগ করলে ইউরিয়া সার, তাহলে ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে আংশিক ক্ষতিগ্রস্ত এলাকায়, যে এলাকাতে ক্ষতি হয়নি সেখান থেকে ধানের কুশি নিয়ে সেই সব গ্যাপ ফিলিং বা সেখানে লাগিয়ে দিলেও কিন্তু আমাদের জমিতে একই রকমভাবে ধানের যে আবাদ সেটি করা সম্ভব হবে। আমাদের পাট খুবই গুরুত্বপূর্ণ ফসল, অনেক জায়গায় পাট নিমজ্জিত হয়েছে। সেই ক্ষেত্রে পাট কেটে নেওয়ার পর তার ডগা আমরা খুব সুন্দর করে লাইন করে লাগিয়ে তার থেকে বীজ উৎপাদন করতে পারি। এই বীজ উৎপাদনের মাধ্যমেও কিন্তু আমরা পাটের যে ক্ষতি সেটি খানিকটা পুষিয়ে নিতে পারি। এর বাইরে যেটা আমাদের মনে রাখতে হবে যে শাকসবজি আমাদের খুবই দরকারি এবং উচ্চ মূল্যের ফসল। সবসময় আমাদের এমন অনেক গুরুত্বপূর্ণ সবজি রয়েছে যেগুলো আমরা ছিটিয়ে বুনতে পারি, যেমন গিমা কলমি, পুঁই শাক, ডাঁটা শাক, লাল শাক, এমনকি ঢেঁড়স। এগুলো কিন্তু আমরা বন্যার পানি নেমে যাওয়ার পরপরই এর চাষ করতে পারি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি আমাদের রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক চিংড়ি চাষ হয়, যা দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে যথেষ্ট অবদান রাখে। খুলনা জেলার কয়রা উপজেলাধীন খিরল এলাকার প্রাপ্তি অ্যাকোয়াকালচার একটি সফল চিংড়ি খামার। এটি এলাকার প্রথম চিংড়ি খামার। এ খামারের মোট আয়তন ৩৫ একর, তার মধ্যে কালচার পুকুর ২৫ একর। বাকি অংশে রয়েছে নার্সারি ও রিজার্ভ পুকুর। সব মিলে মোট পুকুর সংখ্যা ৩৫টি। প্রাকৃতিক পানি ব্যবহার করে এ খামারে চিংড়ি চাষ করা হয়। পুকুরের গভীরতা ৫ ফুটের মতো। নার্সারি পুকুরে চিংড়ির পোনা ৩০ থেকে ৩৫ দিন রেখে একটু বড় করে ৩ থেকে ৪ গ্রাম ওজনের হলে কালচার পুকুরে প্রতি ঘনমিটার পানিতে ১১ থেকে ১৬টি পোনা ছাড়া হয়। সেখানে প্রতিদিন ৪ বার পিলেট খাবার সরবরাহ করা হয়। একইভাবে সময় নির্ধারণ করে ৪ বার পানির পাখা দিয়ে পানিতে অক্সিজেন সরবরাহ করা হয়। রোগবালাই দমন ও অন্যান্য যত্ন নেওয়ার জন্য চিংড়ি খামারে সবসময় পরিচর্যা অব্যাহত রাখতে হয়। এই খামারে কাজ করেন মিরন। তিনি বলেন, চিংড়ি চাষে যেমন কষ্ট ও প্রাথমিক খরচ রয়েছে, তেমনি যখন অনেক দামে বিক্রি করা যায় তখন ভালোই লাগে। খামারে কোনো রোগবালাই বা সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাথার ঘাম পায়ে ফেলে এ খামারটি চিংড়ি চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। এখানে 25টা কালচার বন্ড আছে, 5টা রিজার্ভার আছে আর 4টা নার্সারিং বন্ড আছে। পুকুর প্রতি আমাদের 1 একর প্রতি আমাদের মাছ দিয়ে থাকি আমরা 80,000 থেকে 1 লাখ। আমরা চাই যে আমাদের এরকম ফার্মের মতন আরও সব জায়গায় 2-5টা করে যেন আমরা এই ফার্ম আরও দেখতে চাই। আমরা চাই যেন আরও 10-20টা ফার্ম আমাদের আশেপাশে হোক, বা আমরা যে প্রসেসিং করতেছি তাদেরকে আমরা সেই প্রসেসিং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি